আসসালামু আলাইকুম। শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের 12তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মেঘ আর আদিকে নিয়ে দুষ্টুমি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘ এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই এক সপ্তাহ জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ করে থাকে। আপু বুঝলেও সাড়া নেই, বুঝেছে কি না তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও 10-20 বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এভাবে কোনো সাড়া নেই। তাই আজ মেঘকে খুশি দেখে আপু মুখে সহসা হাসি ফুটে ওঠে। জান্নাত আপু ডাকলেন, মেঘ। সোফায় বসা মেঘ পিছনে ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি বলে সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফট স্বভাবের মেয়েটা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজর পড়ে যায়। মেঘের ক্ষেত্রে তেমনই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগে সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার সময় আরও 1-2 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়েছে, ওদেরকেও পড়িয়ে দিয়েছে। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলে না। নিজেও পড়েনি, ওদেরকেও পড়তে দেয়নি। এতে অবশ্য মা কাকিয়ারা কিছুই বলেনি। মেয়েটা যে হাসি খুশি আছে এটাতেই ভালো লাগছে। মোজাম্মেল খান আলী আহমদ খান বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানিও। স্বাভাবিকভাবে কথাটা বলল আলী আহমদ খান। মেঘ শান্ত সুরে উত্তর দিল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের কথা বলার খুশির সাথে একটা অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবে মেঘের ওষ্ঠ ছড়িয়ে আছে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবারই ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমান আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করলো। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজারের সমুদ্র সৈকতে তোলা একটি ছবি। 2 ঘন্টা আগেই পোস্ট করা হয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে ছবিটি কেয়ার রেক দিল এবং একটি লাভ ইমোজি কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘও কক্সবাজারে যেতে ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব কিছু ওর ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা অ্যালবাম খুললো, নাম দিল পিকুয়ালা টাম্পেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরও 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদম পড়াশোনা করেনি। এই গ্যাপটা এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগছে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিচ্ছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমাচ্ছে মেঘ। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে, কফি খায়। নিচে আসতেই চোখে পড়ে
আদি আর মিম মিম অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘ দেখে আদি ছুটে আসে মেঘের কাছে। আদি, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য, অনেকগুলো শামুক এনেছি, সবার নাম লেখা। আসো আসো, এই দেখো। মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামে একটা আমার আর একটা আমার। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলো ওপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগে। মেঘ আর কিছু বলল না, সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পিছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরও গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ উঁচু গলায় বলল, একটু পর আসছি। হুটোপুটি করে উঠল অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থমকে উত্তেজিত কণ্ঠে ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে তোয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটা এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কয়েক দিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রংটাও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশায় ভরা চোখে চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডো আর আইলা জলছল সব কিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখতে তার আবারও এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘ অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘ মনে আকস্মিক গান বেজে ওঠে, দৃষ্টিতে যেন সে রাসপুতিন। খুন হয়ে যাই আমি প্রতিদিন, নামধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিসড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষপিঞ্জর জোরালো হলো, অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এই যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাকিয়ে দিল, দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবির এবার হুঁশ ফেরে, অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি। এইটুকু বলেই চলে যেতে নাই মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড তাকালো, ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। নিরুদ্দেশ কণ্ঠে বলল, মনে করে বলে তারপর যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাইয়ের থাপ্পড় দিবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে রুমে ঢুকবো না আর। সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্ত নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন? মেঘ, তুই কি চাচ্ছিস এখন? আমি চিৎকার করে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, আমার মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হা হা করে আবির ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আবির ভাইয়ের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বইছে। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলেছিস বলে আমার মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভুরু কুঁচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। দূরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এখানে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি। মুখ তুলে তাকাতে পারছে না, মনে মনে ভাবছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বলেছি তো তোকে।
মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণে বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি-শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরত্বে বসে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা করুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল, কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। মেঘ সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো, নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিন দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকে মেডিকেলে রাখলে বেশি কাজ দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রোদয় টলমল করছে, কাঁপা কাঁপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে। নেত্রযুগল টইটম্বুর হয়ে আছে, পল্লব ফেলতেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিন না তুই ঠিকমতো খেয়েছিস আর না তুই ঠিকমতো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখে বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আঁচড়াস না আল্লাহ জানে। এমনিতেই তুই পড়াশোনাও করিস না, কোচিং টিউশন প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই কি পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনোদিনও তোর বই নিয়ে বসতে হবে না, এই জন্য তোকে কেউ কিছু বলবেও না। মেঘের গাল বেয়ে অজর পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুগম্ভীর কণ্ঠে বলল, এক সপ্তাহ কোচিং টিউশন পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভঙ্গিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সাথে অন্ততপক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা পরীক্ষায় 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেয়ে তুই জীবনে চান্স পাবি? মেঘ আকস্মিক আবির ভাইয়ের দিকে তাকায়, আওয়াজবিহীন গলায় কান্না, গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানলেন? আবির উদ্বিগ্ন ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, কণ্ঠ শক্ত করে বলল, মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নেই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিংয়ে, সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কম পাস, তোর কবে কি পরীক্ষা সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনই আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে, তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না। মেঘ আহম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল, দুরু দুরু বুক কাঁপছে। উদ্রিগ চোখে দুটিতে লম্বা চওড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গলার পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাহনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনের। শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবিরের হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাইয়ের কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গত রাতের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়ায় সে গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছে। আবির ভাই শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্ন, একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না। যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ।
আঙ্গুল শুদ্ধ কাঁপছে, কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না, ইচ্ছে থেকেও বড় বিষয় সে শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাহনি। অষ্টাদশী হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকেই যেন আবির ভাইকে সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকেই দেখতে পাচ্ছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখতে পাচ্ছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবে বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর, সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়ে চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি মেঘের কাছেও আবির ভাইও প্রিয়জন। আবির ভাই যদি কোনো বোনের নজরেও দেখে, তারপরেও মেঘকে নিয়ে ভাবে। এটা ভেবে মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবেই চলল 30 মিনিটের ওপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানায় ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার ওপর। কম করে হলেও 15-20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুল, সাথে অসংখ্য অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি। যা পেয়েছে সব নিয়ে এসেছে। বড় একটা শামুকে লেখা মাই পারসিট, আরেকটা শামুকে লেখা মাহাদিবা খান মেঘ। এছাড়া অসংখ্য ছোট ছোট শামুকে একটা কাচের বয়মে ভরা। সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে আরও যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস ছিল, এগুলো টেস্ট ভালো। এগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সব জিনিস। প্রিয়জন মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠে যেখানে আকাশ সম মন খারাপ দূর হতে সক্ষম, সেখানে তার দেওয়া অসামান্যতম উপহারও অমূল্য সম্পদ। আবির ভাই যে তার কথা ভেবেছে, আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়ল, দুহাতে দুটো ব্রেসলাইট, কানেও দুল পড়ল এক সেট। ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাহির হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই চোখ পড়ল আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিল। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভেতর ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসতে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আমাকে কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেশীন উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গিয়েছে। মলিন হয়ে গেল মুখটা। তবুও কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। চলবে।